নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ এই প্রতিবেদন করতে বসে বেশ ভালো লাগছে, কারণ আমি যে কথাটা বারবার চিৎকার করে করে বলে এসেছি গত কদিন ধরেই, সেটা আক্ষরিক অর্থে সংঘ মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মেনে নিয়েছে। কারণ আজকের খবর কাগজের পাতা উল্টাতে গিয়ে হঠাৎ করে যুগসংঘের রক্তিম দাসের একটা প্রতিবেদন দেখে চোখটা আটকে গেল, এবং সেই প্রতিবেদনে দেখলাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা সংঘ একটা পরামর্শ দিয়েছে বিজেপিকে যে সংগঠন বাড়াতে হবে। আপনারা ক্যাপশনটা দেখতেই পাচ্ছেন। এই সংবাদটা দেখার পরে আমার মনে হলো যে এই বিষয়টা কি। ভেতরে ঢুকতে জানতে পারা গেল যে সংঘের যে মুখপত্র, অর্থাৎ এই রাজ্যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুখপত্র হচ্ছে স্বস্তিকা। সে স্বস্তিকা একটা প্রচ্ছদ নিবন্ধ বেরিয়েছে, এবং প্রচ্ছদ নিবন্ধেতে যেটা ছিল সেটা হচ্ছে মোদী সরকার যে পরপর 3বার জিতলো সেটা পরিপ্রেক্ষিতে, এবং লেখাটা লিখেছেন আনন্দমোহন দাস। আনন্দমোহন দাসের লেখাটা প্রতিটা ছত্রে ছত্রে ছিল আসল সত্যিটা। উত্তরপ্রদেশ থেকে শুরু করে গুজরাট প্রতিটা ক্ষেত্রে তিনি বর্ণনা করেছেন যে কিভাবে কিভাবে বিজেপির ভুল হয়েছিল। তার মধ্যে সবচেয়ে বড় জিনিস তিনি বুঝিয়েছেন বিজেপির সবকিছু ঠিক আছে, ভোটও মানুষ দিয়েছে, কোথায় ভোট ভুল হয়েছে, কোথায় কি হয়েছে, কোথায় মুসলিমরা কেন দেয়নি, সবটা তিনি বলেছেন। তবে তার মধ্যে থেকে যেটা এই রক্তিম দাস লিখেছেন এবং যেটা আমার আলোচ্য বিষয় এই মুহূর্তে, সেটা হচ্ছে বিজেপির সংগঠন। হ্যাঁ, তিনি বঙ্গ বিজেপির সংগঠন নিয়ে কিন্তু একদম পরিষ্কার করে চাঁচাছোলা ভাষায় বুঝিয়েছেন যে সত্যিকারের পরিস্থিতি কি, যেটা আমি বারবার আপনাদের সামনে চিৎকার করে বলেছি যে এই রাজ্যে বঙ্গ বিজেপির সংগঠন বা সাংগঠনিক পরিস্থিতি খুবই বাজে, দুর্বল একদম সাংগঠনিক জায়গায় রয়েছে, সবটাই ঢপের চপ চলে। দেখুন, এই সংঘের মুখপত্র এই স্বস্তিকা এবং স্বস্তিকার এই লেখা পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে সংঘে চিন্তা ভাবনা ঠিক কোন জায়গায় আছে। দেখুন, আপনি প্রশ্নই করতে পারেন বা বলতেই পারেন যে এটা তো সংঘের একটা মুখপত্র বা পত্রিকা বা পুস্তিকা, তাতে লেখাটা বেরিয়েছে, তাতে কি আছে? কোনো একজন লেখক লিখেছেন, মনে রাখবেন এটা সংঘের মুখপত্র, সেখানে কোনো কিছু ছাপা হবে এবং প্রচ্ছদ নিবন্ধ, এটা কিন্তু জনমত নয়। যেমন আজকে দেখলাম জনমতেতে রয়েছে অমলেশ মিশ্রর লেখা, সেখানেও কিন্তু ছত্র ছত্র রয়েছে বিজেপির কোথায় ভুল আছে। তবে এই প্রচ্ছদ নিবন্ধটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা পুরোপুরি দেখা হয়, পড়া হয়, তারপরে এডিটর যিনি আছেন তিনি দেখেন, চিফ এডিটর দেখেন, তারপর সেটাকে সামনে আনা হয়, এবং সেটা একদম প্রচ্ছদ নিবন্ধ মানে কি একদম সবার নজরে থাকবে। তাই সবার নজরে যেটা আছে সেটা সবাই খেয়াল করেছেন, এবং খেয়াল করেছেন বলেই এই কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার নয়। সংগঠন, বিজেপি যে সাংগঠনিকভাবে দুর্বল এটা আমি আপনাদের বারবার বলেছি। দেখুন, এখানেও কিন্তু লেখার মধ্যে প্রতিটা ছত্রে রয়েছে সেই কথাটা। যে আন্দোলনগুলো হয়েছে, অর্থাৎ একদিকে যেরকম হয়েছে চোর ধরো, জেল ভরো, বড় বড় মিটিং, বড় বড় মিছিল, এগুলো সব ঠিক ছিল, কিন্তু মোদিজির প্রকল্প, মোদিজি কি করেছেন, বা এই বিধবা ভাতা, বার্ধক্য ভাতার পাশাপাশি এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এই ভাণ্ডারের ব্যাপারটা নিয়ে কাউন্টার করার জন্য বাড়ি বাড়ি যে পৌঁছতে হবে, এখানে তার উল্লেখ রয়েছে, সেটা হয়নি। তার কারণ হচ্ছে আবারও সেই সংগঠন, জেলা স্তর থেকে মণ্ডল স্তর এবং বুথ স্তর। অদ্ভুতভাবে এখানে একটা লেখা দেখছিলাম, খুব ভালো লাগলো, সেটা হচ্ছে মণ্ডল সভাপতি এমন অনেকে রয়েছেন যারা কতগুলো বুথ তাই জানেন না। একদম ঠিক কথা। আমি প্রত্যেকটা এলাকাকে বিচার করতে গিয়েছিলাম, ভেবেছিলাম বলে সব এলাকায় ঠিক আছে, আমার এলাকাটায় খালি গড়বড় আছে। দেখলাম না, শুধু আমার এলাকা নয়, পশ্চিমবঙ্গের প্রতিটা প্রান্তে বিজেপির সংগঠন কিন্তু খুব খারাপ জায়গায় আছে, এবং খারাপ জায়গায় আছে বলে কিন্তু আজকে এই হাল। আজকে বিজেপির এই যে 12টা সিট হয়ে গেল না, এতে কিন্তু কারণ হচ্ছে একটাই, বিজেপির সাংগঠনিক দুর্বলতা। অনেক জায়গায় বিজেপি জিতেছেন, এবার 192টা বিধানসভা আসনে বিজেপি এগিয়ে আছে, এগুলো দেখুন সব কথা ঠিক আছে, কিন্তু আসল সত্যি হচ্ছে বিজেপি কিন্তু হেরে গেছে। 12টা সিট পেয়েছে মানে কমে গেছে। বিজেপি কমে গেছে বলে মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়া এই কথা আমি বলছি না, কিন্তু সংগঠন যে দুর্বল আছে এটাও কিন্তু প্রতিটা ছত্রে ছত্রে লেখা রয়েছে। বাস্তবিক আপনি আপনার জায়গাটা বিচার করে বলবেন, মানে আপনি কমেন্ট বক্সে কিন্তু লিখবেন আপনার এলাকায় সংগঠন কিভাবে মজবুত আছে। দেখুন, আমি প্রথম থেকে আপনাদের বলে আসছিলাম যে আমার এলাকায় আমি কোনো দেওয়াল লিখন দেখিনি ভালোভাবে। দেওয়াল লিখন দূরের কথা, দেখুন আমার দেওয়ালে সিপিএম, কংগ্রেস এরা লিখতে সাহস পায় না, বা তৃণমূলও লিখতে সাহস পায় না। দেওয়ালটা বরাবর বিজেপি লেখে। সেই যেদিন রাজনীতি আমি করতাম তখন থেকে আজ পর্যন্ত এই দেওয়ালটা বিজেপি লেখে, কিন্তু আজ পর্যন্ত মানে এখনো পর্যন্ত বিজেপি খালি চুনটাই করেছে, কিন্তু দেওয়াল লেখেনি। এটা কি বলবেন আপনি, সাংগঠনিক দুর্বলতা নয়? একটা স্ট্রিট কর্নার আমি আমার এলাকায় দেখিনি যেখানে বিজেপি কিন্তু লিড নিল শুধুমাত্র মোদি ঝড়ের জন্য। এটা আরও বাড়তে পারতো, কিন্তু অযোগ্য সংগঠন,
কাউকে নামানো হয়নি, একথা একদম পরিষ্কার সত্যি। তাই কোনো স্ট্রিট কর্নারও হয়নি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমি আপনাদের বলেও ছিলাম যে এখানে কোনো মাইকিংও হয়নি। মাত্র একদিন এখানে বিজেপির প্রার্থী রাত্রিবেলা 7:30টার সময় এসছেন, কাউকে খবর না দিয়ে তাকে নিয়ে নির্দিষ্ট মুষ্টিমেয় কিছু লোক রাস্তায় বেরিয়েছেন এবং গাড়ি করে নিয়ে চলে গেছেন। তাকে কেউ দেখেনি, এই জায়গায় রয়েছে। তো এইরকম একটা জায়গায় সংগঠন যদি থাকে তাহলে সেখানে জিতবে। যে ভোটটা পড়েছে সেটা শুধুমাত্র মোদীকে ভালোবাসা, হিন্দুত্বের আবেগ, এছাড়া কিচ্ছু নয়। তাই যেখানে যেখানে এই আবেগ একটু কম আছে সেখানে সেখানে ভোট বাক্সে কিছুই হয়নি, অর্থাৎ হেরেছে বিজেপি। আমার এলাকার, আমার ওয়ার্ড, আমার বুথ জিতে আছে, কারণ এখানে মোদিময়, বিজেপিময়, গেরুয়া, তাই এখানে বিজেপি জেতে। কিন্তু বাকি জায়গা কোথায়? সংগঠন কোথায় আছে? একটা লিফলেট, ভোটার স্লিপ তো দূরের কথা, একটা লিফলেট পর্যন্ত পৌঁছায়নি কারোর বাড়িতে। এটাকে কি বলবেন আপনি? এটাকে বলবেন যে বিজেপির কি বলবো, মানে বিরাট ঝড়, বিরাট সংগঠন বলবেন, নাকি এটা বিজেপির সাংগঠনিক দুর্বলতা বলবেন? এটা নিয়ে আমি বারবার আপনাদের সামনে এনেছি এবং বলেওছি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি জেলা সাধারণ সম্পাদক যিনি আছেন তাকে ফোনও করেছিলাম যে একটা কোনো প্রচার নেই লাস্ট দিনে, যে একটা মাইকিং নেই। আমাকে বললো, দাদা আমি দেখছি, জানো ব্যাপারটা দেখছি। আমি তাকে পরিষ্কারই বলেছিলাম, তুমি কি দেখছো? কিছুই তো হচ্ছে না। আমি জানি সেও হয়তো এখন দেখছে রুদ্রবার্তা। তাকে আমি বলেছিলাম, আমি এক বর্ণ মিথ্যা কথা বলছি না, আমি দায়িত্ব নিয়ে বলছি, ফোন করে বলেছিলাম, এমনকি আমার কাছে কলার লিস্টে আছে, যদি প্রয়োজন হয় আমি কল রেকর্ড শুনিয়ে দিতে পারি, যাই বলেছিলাম। কিন্তু কোথায় কি? কিছুই হয়নি। আমি দেখছি, কিন্তু কেউ দেখেনি। ভেবেছে সব ঝড়ে জিতে যাব, কিন্তু ঝড়ে জেতা সম্ভব নয়। সংগঠন দুর্বল ছিল, তাই সংগঠনে দুর্বলতা আজকে সংঘ স্বীকার করছে। সংঘের পরামর্শ হচ্ছে সংগঠন যাতে শক্তিশালী হয়। প্রতিটা জায়গায় কাউন্টার করার জায়গায় কিন্তু বিজেপি ছিল না। শুভেন্দু অধিকারী চেঁচিয়েছেন, বক্তব্য রেখেছেন, ঝোড়ো ব্যাটিং করে গেছেন, কিন্তু তার ব্যাটিং করার ফলে নিচু তলায় কি কাজ হয়েছে সেটা কিন্তু খেয়াল কেউ করেনি। আর এই সমস্ত দায় কিন্তু বর্তায় সংঘ যদিও লেখেনি, আমি কিন্তু পরিষ্কার করেই বলছি, সেটা হচ্ছে সংগঠন সাধারণ সম্পাদকের ঘাড়েই কিন্তু পুরোটা দায় বর্তায়। তিনি পদত্যাগ করবেন না, কারণ এরা পদত্যাগ করতে জানেন না। এনারা লোককে পদ খেতে জানেন, কিন্তু পদত্যাগ করতে জানেন না, তাই পদত্যাগ তিনি করবেন না। যতক্ষণ না পর্যন্ত তাকে সরানো হচ্ছে তিনিও সরবেন না। তিনি একদম ঘাট হয়ে ফেবিকুইক লাগিয়ে সিটে বসে আছেন, মানে আমি অমিতাভ চক্রবর্তীর কথা বলছি। তাকে সরানোর দরকার আছে, কিন্তু তিনি নিজে সরবেন না। সবসময় উচিত, সংগঠন যেহেতু দুর্বল, সংগঠনে যেহেতু কিছুই হয়নি কাজ, বুথ স্তর অবধি কিচ্ছু হয়নি, আর প্রত্যেকটা জেলা প্রেসিডেন্টকে সংগঠন সাধারণ সম্পাদক যিনি আছেন তিনি রিক্রুট করেছেন, মানে অমিতাভ চক্রবর্তী সব কিছু করেছেন, কাছের লোককে বসিয়েছেন, কাজের লোককে তিনি বসাননি। তাই তার দায়িত্ব নিয়ে, তার ঘাড়ে দায়িত্ব নিয়ে নৈতিকতা থাকলে পদত্যাগ করা উচিত, কিন্তু ফেবিকুইক দিয়ে পিছনে সিটেতে আটকে দেওয়া অমিতাভ চক্রবর্তী সরবে না যতক্ষণ পর্যন্ত সিট সমেত সরানো হচ্ছে। এটা যে বাস্তব সত্যি, আর বাস্তব সত্যি হয়তো সংঘ তার পত্রিকায় লিখবে না, কারণ তাদের অনেক বাধ্যবাধকতা আছে, কিন্তু আমি তো পরিষ্কারই বললাম আপনাদের। আর এটা পরিষ্কার সত্যিটা যত তাড়াতাড়ি বলা হবে তত তাড়াতাড়ি মঙ্গল হবে বিজেপি, কারণ এই রাজ্যে বিজেপিকে আনতে হবে, কারণ তৃণমূলকে সরাতে হবে। তাই সিপিএম এখানে একদম দেখছেন আপনারা হাওয়া হয়ে গেছে প্রায়। সিপিএম কোথাও গিয়ে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, কোথাও নোটার সঙ্গে লড়াই লড়েছে, কোথাও অন্য কোনো লড়াই লড়েছে। আমি আপনাদের বলেছিলাম যে সিপিএম শুধুমাত্র ভোট কাটবে। দেখুন সৌগত রায় হেরে যেত, যদি ওই সুজন চক্রবর্তী যদি দাঁড়িয়ে ভোট না কাটতো, আজকে সৌগত রায় হেরে যেত। আমি আপনাদের বলেছিলাম কিন্তু ভোট কাটবে। ভোট কাটার কাজে লাগছে কিন্তু এই সিপিএম। বিভিন্ন জায়গায় দেখবেন আপনারা ভোট কেটেছে, ভোট কেটে এমন একটা নিয়ে নিয়েছে জায়গা যেখানে দাঁড়িয়ে তৃণমূলের সুবিধা করেছে। কার্যত তারা তাদের কাজে সফল, মানে তারা তো ইন্ডি জোটে আছে তাই সফল। কংগ্রেসও সফল। দেখুন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী দল ছাড়লো কি দলে রইলো এতে কিছু যায় আসে না, কারণ তিনি মোটামুটি ফিনিশ হয়ে গেছেন। এই রাজ্যে কংগ্রেস করে তৃণমূলের বিরুদ্ধে গিয়ে লাভ কিছু আছে? আগামী কদিনের মধ্যে যখন ওয়ানাডে দাঁড়াবে প্রিয়াঙ্কা গান্ধী, তার হয়ে প্রচার করতে যাবে কে? প্রিয়াঙ্কা গান্ধী নয়, প্রিয়াঙ্কা ভাদ্রা। সে যখন দাঁড়াচ্ছে তাকে তাহলে প্রচার করতে কে যাবে? মমতা ব্যানার্জি। আর এই কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে বিচার করবে, তাই কংগ্রেসও এখানে দল ওই ভোট কাটার জন্যই দাঁড়িয়েছিল। এই ভোট কাটা দলগুলো যদি না থাকতো তাহলে লড়াইটা অন্য হতো, কিন্তু তবুও সংগঠন এখানে কিচ্ছু নেই। সংগঠনের দুর্বলতা স্বীকার করতে হবে। বাঁকুড়া থেকে শুরু করে বীরভূম বিভিন্ন জায়গায় সংগঠন কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, পুরনো কার্যকর্তাদের তোলাই হয়নি। এটাও তিনি উল্লেখ করেছেন যে বহু জায়গায় পুরনো কার্যকর্তা বসে আছে। দেখুন এটাই সত্যি কথা। আমি আপনাদের বলেওছিলাম যে বিজেপিকে জিততে গেলে পুরনো কার্যকর্তাদের কাজে লাগাতেই হবে। পুরনো কার্যকর্তাদের বাদ দিয়ে বিজেপি কখনোই জিততে পারবে না। আজকে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। দেখুন আমি বললে সেটা হয়তো অনেকটা ওই একটা ইউটিউবার বলছে, আমাদের তো সমাজে কোনো সেরকম ভ্যালু নেই, কিন্তু সংঘের একটা পত্রিকা মুখপত্র বলছে যখন, এবার তো নিশ্চয়ই বিশ্বাসযোগ্য মনে হবে।
দেখুন, আমি চিৎকার করে করে হাজার বললেও ওই বলে না, ওই কি বলবো, ফেতি কুত্তা, মানে ওই স্ট্রিট ডগ, তাদের কোনো ভ্যালু নেই, জানেন তো। ওই গরম জল পরে তারে গায়ে কেউ একটুখানি বিস্কুট দিল, কেউ রুটি দিল, আধ পড়া রুটি, বাসি খাবার দাবার, এঁটো কাটা ফেলে দিলে সে বেচারা খেয়ে বাঁচে, কিন্তু সে তার কাজ করে যায়, চিৎকার করে বলে কোনটা ভুল কোনটা ঠিক, ঘেউ ঘেউ করে বুঝিয়ে দেয় যে এরা বাজে লোক, চোর, বা এরা অপরাধী, এরা ঢুকতে আসছে। অপরিচিত কাউকে দেখলে তারা চিৎকার করে, সাবধান করে, সজাগ করে পাড়ার প্রত্যেকটা মানুষকে সে নিজের ভাবে বলে। আমিও তাই নিজের ভেবে, আপন ভেবে সবাইকে চিৎকার করে করে জানাই। কিন্তু আমার ওই যে বললাম, ঘেউ কুকুর, ভাগ্যে একটু গরম জল জুটতে পারে, ইট জুটতে পারে, গালিগালাজ জোটেই, তো এগুলো আমাদের ভাগ্যে জোটে। আর কেউ কেউ ভালোবেসে আমাকে বাঁচিয়েও রাখেন, তো এটা আমার কপালে জোটে, তাই আমার কথাটা সেভাবে গ্রাহ্য হবে না। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস বলছে, তাদের মুখপত্র পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে বিজেপির সংগঠন এখানে শেষ, অর্থাৎ আয়না দেখাচ্ছে যে এবার সংগঠনকে মজবুত করো, জিততে গেলে 2026-এ জিততে গেলে সংগঠনকে মজবুত করতে হবে। আর এটা কিন্তু বাস্তব সত্যি, যেটা আমি চিৎকার করে করে বলে গলার শিরা ফুলিয়ে ফেলেছি, সবকিছু করেছি আপনাদের সামনে, বারবার বলেছি বিজেপিকে হারিয়েছে বিজেপিকে হারানোর জন্য ওই তৃণমূলে ক্ষমতা ছিল না, আর যারা সব ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোটে আছে, ক্ষমতা ছিল না, ক্ষমতা একমাত্র ছিল বিজেপিকে জেতানো আর বিজেপিকে হারানো। আর বিজেপিকে হারিয়েছে বিজেপি, সংগঠন না করে সংগঠনটাকে শেষ করে দিয়ে আজকে এই জায়গায় গেছে। বিজেপি নিচুতলা থেকে সংগঠন যদি জমে ওঠে বা গড়ে ওঠে, আবারও এই বিজেপি কিন্তু জবাব দিতে পারবে, নচেত এই বিজেপি থাকবে কিন্তু কখনোই তৃণমূলকে সরাতে পারবে না। ওই আসবে যাবে, আয়ারাম গায়ারাম হবে। আর এই সেলফি তুলে পোস্ট করার যে প্রবণতা আছে, এগুলোকে বন্ধ করতে হবে। কোনো একটা কার্যক্রম হলে সেলফি তোলা ছাড়া কোনো কাজ নেই। নেতাগুলো সেলফি তোলে, কেন্দ্রীয় নেতারা এলে তাদের সঙ্গে সেলফি তোলে, ব্যাস আমি কাজ করেছি। মিটিংয়ে কত লোক হয়েছে দেখে বক্তব্য দিতে আসা নেতা, আমি জানি আপনি বুঝতে পারছেন আমি কাকে বলছি। মিটিংয়ে কত লোক হচ্ছে, তারপর আপনার লোক জেনে গিয়ে তারপর আপনাকে ডাকলে আপনি আসবেন, এইটাও ছাড়ুন, কারণ এটাতেও ব্যাড ইম্প্যাক্ট পড়ছে আপনার সম্বন্ধ। আমি যাকে বলছি তিনি বুঝছেন, কাজে এইগুলো ভাববেন। আমি পরিষ্কার সত্যি কথা বলি, তাতে আমার সঙ্গে কারো চটলো বা পটলো আমার যায় আসে না, কারণ আমার হারানোর কিচ্ছু নেই, পাওয়ার আশা আমি করি না। আবারও বলছি আপনাদের, এই যে সংঘের এই যে মুখপত্রের লেখাটা, এটা কিন্তু আয়না দেখিয়ে দিয়েছে বিজেপি যদি শুধরে যায়, মানে বঙ্গ বিজেপি যদি শুধরে যায় তাহলে ভালো, নচেত ওই থাকবে আর লোকের গালাগালি খাবে। আগামী দিনে আমিও হয়তো এদের বিরুদ্ধেই কথা বলবো, কারণ বলতে হবে বাধ্য হয়ে, এদের থাকলে তো আর চলবে না, এরা থাকলে যদি না আসে তাহলে এদের বিরুদ্ধে বলবো না কেন। যারা পারবে তৃণমূলকে সরাতে তাদের পাশে দাঁড়াতে হবে, এটাই হচ্ছে বাস্তব সত্যি। এই মুহূর্তে বিজেপি পারছে, তাই বিজেপির পাশে আমরা সবাই আছি, নচেত বিজেপির পাশে থাকার কোনো জায়গা নেই। সংগঠনটাকে যদি ঠিকভাবে না দাঁড়া হয়, বিজেপির পাশে দাঁড়ানোর কোনো জায়গা নেই, কারণ বিজেপির কর্মীগুলো মার খাবে, যারা ডেডিকেটেড কর্মী তারা মার খাবে। পুরনো কার্যকর্তাদের বসিয়ে রেখে কিছুমাত্র কাছের লোককে নিয়ে সংগঠন করে চলা এই অমিতাভ চক্রবর্তীকে যতদিন পর্যন্ত না চেয়ার সমেত ছড়িয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুশকিল আছে। চেয়ার সমেত এই কারণেই বললাম, কারণ ইনি বা এই টাইপের মানুষরা ফেভিকুইক দিয়ে নিজের চেয়ারের সঙ্গে নিজের পাছাটাকে আটকে দেয়, দিয়ে বসে থাকে, আর উঠবে না। মানে উঠবে তো চেয়ারে উঠবে, চেয়ার সরবে তো তিনিও সরবেন, কাজে চেয়ার সমেত সরাতে হবে, নচেত উপায় নেই বিজেপিকে বাঁচানো। আজকে সংঘ আয়না দেখাচ্ছে, আমি তো বহুদিন আগে আপনাদের বলে আসছি, কিন্তু আবারও বললাম আমার ভ্যালু নেই, কারণ আমি সত্যি কথাগুলো বলি, ঠোঁটকাটা মানুষ, তেমন কোনো বড় সাংবাদিকতার ডিগ্রি নেই, মানে ব্যাক সাইডে কোনো ডিগ্রি ছাপানো নেই, আমার কিছু নেই। একজন সামান্য রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার প্রয়াস করা আম পাবলিক, আমি বলতে পারেন বোড়ে, রাজনীতির বোড়ে। সংগঠনটাকে জলবৎ তরলোকের মতো বুঝি। আমি আমার তরফ থেকে যতটা পারি আপনাদের সামনে নিয়ে আসি, কারণ আমার মনে হয় এটা একটা নৈতিক কর্তব্য। শুধুমাত্র দোষ ঢেকে গেলাম সেটা বন্ধুত্ব নয়, সেটা শত্রুতা। চাটুকারিতা দিয়ে আর কিছু হোক বা নাই হোক, মানুষকে অধঃপতনে ফেলা যায়, রসাতলে পাঠানো যায়, কিন্তু চাটুকারিতা দিয়ে মানুষকে বাঁচানো যায় না। যে রাজার সঙ্গে চাটুকারিতা বেশি থাকে সেই রাজা তার রাজত্ব হারায়, এটাই বাস্তব সত্যি। তাই রুদ্রবার্তার এই প্রতিবেদন যদি আপনার মনে হয় এটা শেয়ার যোগ্য, লাইক যোগ্য, তবে লাইক করবেন আর শেয়ার করে সবার কাছে পৌঁছাবেন বা পাঠাবেন, কারণ এটা জানার দরকার আছে। বঙ্গ বিজেপিকে আয়না দেখাচ্ছে কিন্তু সংঘ, আমার কথা বাদ দিই, আমি তো আবারও বলবো, বারবার বলবো, লাগাতার বলে যাব, কিন্তু এটা একটা বড় এভিডেন্স যে সংঘ চাইছে এদের পরিবর্তন হোক, সংগঠন তৈরি হোক, হলে ভালো, না হলে আবারও বলছি আমার কিছু যায় আসে না।
বুঝলে আপনি শেয়ার করবেন, না বুঝলে শেয়ার করবেন না। আর যদি মনে হয় আমি কোথাও ভুল বলেছি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় আমার কথা আপনার মনের মধ্যে স্পর্শ করেছে বা সঙ্গ ঠিক বলছে, আপনি জানাবেন কিন্তু। দেখুন, চুপ করে মুখ বুজে থাকবেন না। আপনি বিজেপি করুন বা নাই করুন, আপনি যদি চান যে বাংলার পরিবর্তন হোক, একটাই দল আছে যেটা পারবে, সেটা হচ্ছে বিজেপি। এছাড়া উপায় নেই। একটা শ্রেণী ভোট দেবে না, কারণ তাদের ওপরে চাপ আছে। আমি মুসলিমদের কথা বলছি, তাদের ওপরে একটা বোঝানো রয়েছে যে সিএ করে বের করে দেওয়া হবে, যতই চেষ্টা করুক তারা বুঝবে না। এটাও লেখা আছে এই নিবন্ধে, এবং তারা বুঝবে না। তাই আপনাদের দায়িত্ব নিতে হবে এই পরিবর্তনের জন্য, কারণ তারা ওই মৌলবীরা কিছু বলে দেবে, তাদের কথা শুনে তারা ভোট দেবে। আপনি আমি, আমাদের বাড়ির পুরোহিতরা বললে বা গুরুরা বললেও আমরা দিই না, কারণ আমরা ভাবি আমরা বেশি বুঝি। তাই বেশি বোঝার দিন শেষ করতে হবে, আমাদের বুঝতে হবে আমাদের কি করতে হবে, কারণ আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ আপনাকেই চিন্তা করতে হবে। চলুন এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। ভালো থাকুন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।